তো বন্ধুরা, এর আগে আমি ব্লাডহাউন্ডসের সিজন 1 এর এপিসোড 1 এক্সপ্লেন করে দিয়েছি, আর সেটা দেখে তো বুঝতেই পেরেছো যে এই সিরিজটা কতটা ইন্টারেস্টিং। আর তোমরা যদি আগের এপিসোড না দেখে থাকো তাহলে এই ভিডিওটি দেখার আগে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও, না হলে এই সিরিজের কাহিনী তোমরা ঠিকমতো বুঝতে পারবে না। আর এই ভিডিওর জন্য আমি যদি একটা লাইক ও একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করে থাকি তাহলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি এপিসোড 2 এবং 3 এর এক্সপ্লেনেশন। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। ঘানুর সেই কাটা জায়গায় সেলাই করা রয়েছে, আর তার মা বারবার তার কাছে ক্ষমা চাচ্ছিল। ঘানু বলে, চিন্তা করো না, আমি কিছু না কিছু করে এই সব কিছুই ঠিক করে দেব। এরপর খবর পেয়ে সেখানে উজিনও আসে, আর ঘানুর এই অবস্থা দেখে তার অনেক খারাপ লাগে। তখন উজিন তাকে পুলিশের কাছে যেতে বলে, কিন্তু ঘানু বলে, আমি পুলিশের কাছে যেতে পারবো না, কারণ ওরা আমার মাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তখন উজিন সেই স্মেল ক্যাপিটালের লোনের কন্ট্রাক্টটা দেখে বলে, ওই শয়তানগুলো চালাকি করে নিচে ছোট ছোট করে আরও শর্ত লিখে রেখেছে, আর এখন সেই লোন দাঁড়িয়েছে 10 কোটি টাকায়। তখন স্বাভাবিকভাবেই ঘানু বলে, আমার কাছে তো এখন অত টাকা নেই। এই শুনে তারা দুজনেই চিন্তায় পড়ে যায়। তবে তখন উজিন বলে, এসব নিয়ে পরে ভাবা যাবে, কাল রাত থেকে তুমি কিছু খাওনি, এখন চলো কিছু খেয়ে নি। এরপর তারা দুজনে আগের দিনে সেই রেস্টুরেন্টে যায় আর খাবার অর্ডার করে। উজিন তখন একজনের সাথে কথা বলার জন্য বাইরে চলে যায়। ঘানু এদিকে তার মাকে ফোন দিয়ে বলে, উজিন সেই কন্ট্রাক্টটা ভালো করে দেখেছে, এখানে তোমার কোনো দোষ ছিল না। ওই লোকগুলো সবাইকে লোনের জালে ফাঁসায়, তুমি চিন্তা করো না, আমি এই সব কিছুই ঠিক করে দেবো। তখন কথা বলতে বলতে তাদের খাবার চলে আসে, তাই ঘানু উজিনকে ডাকতে বাইরে যায়। কিন্তু তখন ঘানু দেখতে পায় উজিন ঘানুর টাকার ব্যবস্থার জন্য ফোনে কারো কাছে বারবার রিকোয়েস্ট করছে। তখন এই দৃশ্য দেখে ঘানু অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর উজিন কথা বলে চলে আসে এবং তারা খাবার খেতে থাকে। তাদের খাবার শেষ হয়ে গেলে উজিন টাকার জন্য ঘানুকে নিয়ে একজন লোন শার্কের কাছে যায়। এখানে তোমাদের একটা কথা বলি, এই উজিন কিন্তু আর্মিতে যাওয়ার আগে এই লোন শার্কের সাথেই কাজ করত, মানে লোকদের মারধর করে টাকা আদায়ের কাজ। এরপর উজিন যখন সেই লোন শার্কের কাছে যায় তখন সেই লোকটা তাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, কিন্তু উজিন ঘানুর জন্য এই সব কিছু সহ্য করে নিচ্ছিল। সেই লোকগুলো ঘানুকে 10 কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে একটি শর্তে তাদের টাকা দেবে। সে বলে, আমি তোদেরকে 1 বছরের জন্য 10 কোটি টাকা দেব, কিন্তু এই 1 বছর ধরে আমার হয়ে কাজ করতে হবে। সে আরও বলে, চিন্তা নেই, আমি তোদের বাড়তি টাকাও দেব। এই কথা শুনেই তাদের চেহারা রং উড়ে যায়, কারণ তারা এই খারাপ কাজ করতে চায় না। তাই ঘানু বলে, এই টাকা আমাদের দরকার নেই, তোমার সাথে কাজ করলেই আমাদের মারধর করে সবার থেকে টাকা আদায় করতে হবে, তাই আমরা এই খারাপ কাজ করতে পারবো না। এই বলে তারা ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হানজু সেই মিয়ল নামের লোকটিকে ফলো করছিল। তখন মিয়লকে দেখা যায় সে অন্য যারা লোন শার্ক আছে তাদের কাছ থেকে অন্য মানুষের আইডি দিয়ে লোন নিচ্ছে, এবং সে আজকে এভাবে প্রায় 40 কোটি টাকা জোগাড় করেছে। হানজু তাকে ফলো করতে করতে দেখে সেই মিয়ল শেষমেশ স্মেল ক্যাপিটাল কোম্পানিতে গেছে। তখন মিয়ল সেই স্মেল ক্যাপিটালের ম্যানেজার মানে কিমজুনকে সেই সমস্ত টাকাগুলো দিয়ে দেয়। তখন হানজু কিমজুনের ব্যাপারে জানার জন্য লুকিয়ে তার কয়েকটা ছবি তুলে নেয়। অন্যদিকে আমরা সেই মুন নামের লোকটিকে দেখতে পাই। তখন কাউকে খুঁজে না পাওয়ার ফলে মুন বসেছিল, আর ঠিক তখনই তার কাছে উজিনের কল আসে। তখন মিস্টার মুন উজিনকে তার অফিসে আসতে বলে। কিছুক্ষণ পর উজিন আর ঘানু সেখানে আসে। এই মিস্টার মুন তাদের থেকেও একজন উঁচু পদের সিনিয়র মেরিন ছিলেন, আর সে এখন মিস্টার চোয়ের হয়ে লোন শার্কের কাজ করে। আর উজিন এর আগে তার কাছেও কাজ করেছিল, তাই তারা অনেক পরিচিত। তবে মিস্টার মুন অন্য সব লোন শার্কদের মতো নয়, মানে তেমন কঠোর বা ধোঁকাবাজ নয়। তিনি মিস্টার চোয়ের কথা মতো কম সুদের লোকদের টাকা ধার দিয়ে থাকেন। তখন উজিন ঘানুকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন মিস্টার মুন তাদের দুজনকে একটা গল্প বলে যে কোরিয়া এক সময় সব থেকে বড় লোন শার্ক ছিলেন মিস্টার ব্যাং, এবং তার শাগরেদ ছিলেন মিস্টার চোই। মিস্টার ব্যাং মারা যাওয়ার পর এই সব কিছু মিস্টার চোই সামলায়। তবে মূল কথা হচ্ছে মিস্টার চোই এখন বর্তমানে একজন সৎ লোকের খোঁজে আছে যে তার হয়ে কাজ করবে। কিন্তু তখন উজিন বলে, আমরা আসলে আপনার কাছে লোনের জন্য কল করেছিলাম, কাজের জন্য নয়। এই কথা শুনে মিস্টার মুন বলে, আরে সেই জন্যই তো আমি তোমাদেরকে মিস্টার চোয়ের সাথে দেখা করতে বললাম, তিনি অনেক ভালো একজন মানুষ, যদি উনার কাছে একবার চলে যাও তাহলে তোমাদের সব অভাব তিনি মিটিয়ে দেবেন। আর তোমরা যেহেতু দুজনেই মেরিন ছিলে তাই তোমাদের দুজনকে আমার বেশ পছন্দ হয়েছে, আমি স্পেশালভাবে মিস্টার চোয়ের কাছে তোমাদের দুজনের সুপারিশ করব। তখন তারা দুজনে একটা ফর্মে নিজেদের আইডিয়া লিখে দিয়ে চলে আসে। তবে ঘানু তখনও অনেক চিন্তায় ছিল, কারণ সে ভাবছিল হয়তো তাকেও মিস্টার চোয়ের হয়ে মানুষকে মেরে টাকা আদায়ের কাজ করতে হবে, যা সে একদমই করবে না। তখন উজিন বলে, যা হবে সেটা ওখানে গিয়ে দেখা যাবে, তুমি এত চিন্তা করো না। অন্যদিকে আমরা মিস্টার চোই এবং হানজুকে দেখি। হানজু আজ মিয়লকে ফলো করে যা কিছু জানতে পেরেছিল সেই সব কিছুই সে মিস্টার চোইকে বলে। হানজুর কথাগুলো শুনে মিস্টার চোই সব কিছু বুঝতে পারে। সে হানজুকে বলে, এরা মূলত লোকের আইডি চুরি করে তাদের নামে ছোট ছোট কোম্পানি খোলে, আর ব্যাংক বা লোন শার্ক থেকে সেই কোম্পানির নামে লোন নেয়, আর টাকা নেওয়া হয়ে গেলে তারা এই কোম্পানি বন্ধ করে টাকা নিয়ে পালিয়ে যায়, এবং তারা সেই টাকা স্মেল ক্যাপিটালে দিয়ে দিচ্ছে। কিন্তু এদের এই চক্করে বিপদের মুখে পড়ছে ব্যাংক বা লোন শার্করা এবং সাধারণ সেই নিরীহ মানুষগুলো যাদের আইডিগুলো এই কাজে ব্যবহার করা হচ্ছে, আর এসবের মাঝে স্মেল ক্যাপিটাল কোম্পানি লাভ করে নিচ্ছে। তখন মিস্টার চোই বলে, এসবের পেছনে বড় কেউর হাত আছে, যার এই ঘাপলাবাজি সম্পর্কে ভালো ধারণা আছে।
তখন মিস্টার চই হানজুকে বলে, আমি তোমার সাথে কাজ করার জন্য একজনকে ঠিক করেছি। তোমার এই কাজে অনেক রিস্ক আছে। কিন্তু হানজু বলে, আমার কাউকে দরকার নেই, আমার একা একা কাজ করতে ভালো লাগে। এরপর পরের দিন আমরা উজিন ও ঘানুকে দেখি। তাদের দুজনকে মুন একটি রেস্টুরেন্টে দেখা করতে পাঠিয়েছে। তখন তারা দুইজন সেই রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়। তখন সেই রেস্টুরেন্টের ওনার ইয়াং জুন শুধু ঘানুকে কথা বলতে ভিতরে পাঠায়। তারা উজিনকে সেখানেই দাঁড়াতে বলে। এদিকে ঘানু মিস্টার চইয়ের সাথে বসে কথা বলছিল। তখন মিস্টার চই বলে, আমি একজন লোন শার্ক ছিলাম, তবে আমি এখন সুদ ছাড়া অসুস্থ লোকদের টাকা দিয়ে থাকি আর তাদের রোগ সারাতে সাহায্য করি। কিন্তু মাঝে মাঝে খারাপ লোকেরা মিথ্যে কথা বলে টাকা নিয়ে যায়, আর সেটা চেক করার জন্য হানজু যায়। আর এই কাজে কিছুটা ঝুঁকি আছে, তাই হানজুর সিকিউরিটির জন্য আমি একজনকে রাখতে চাই। আমি তোমার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়েছি। তুমি খারাপ সময়েও অন্যায়ের পথ বেছে নাওনি, সবসময় সৎ থেকেছো, তাই তোমার সততা দেখে আমার অনেক ভালো লেগেছে। তো ঘানুকে মিস্টার চই কাজে রেখে দেয়, যেটা শুনে ঘানু অনেক খুশি হয়। এরপর উজিনও এই খবর জেনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে মিস্টার চই বলে, এই ঘানুকে দেখে মনে হলো তার অনেক টাকার প্রয়োজন আছে, তাই সে যেন টাকাগুলো পেয়ে যায়। এরপর আমরা তিনজনকে রাতের বেলা খাবার খেতে দেখি। তখন মিস্টার ও এসে ঘানুকে 10 কোটি টাকা দিয়ে বলে, মিস্টার চই তোমাকে 2 বছরের পুরো পেমেন্ট অ্যাডভান্স করে দিয়েছে, আর তুমি আগামীকাল সকাল ঠিক 9টায় কাজে চলে এসো। তখন এই টাকা পেয়ে ঘানু তার স্বস্তির কান্না আর ধরে রাখতে পারে না, তাই এই খবর সে তাদের দুজনকেও জানায়। আর তারা এখন এই বিপদ থেকে বেরোতে পেরে অনেক খুশি হয়। অন্যদিকে আমরা মিয়ঙ্গিলকে দেখি। তার সাথে হঠাৎ আজ কথা বলার জন্য মিনবম তার সাথে ওর এক ভাইকে এনেছে, আর তার ভাই ছিল পুলিশের উঁচু পদের অফিসার, যার নাম হলো মিন গাংইয়ং। তখন সেখানে পুলিশ দেখে তাদের একটু ভয় লাগে। মিয়ঙ্গিল ধারণা করে হয়তো মিনবম তাদের এই ঘাপলাগিরি সম্পর্কে কিছু আন্দাজ করতে পেরেছে। এরপর তারা কথা বলতে বসলে মিনবম ও তার ভাই একের পর এক মদের গ্লাস তাদের দিকে এগিয়ে দিচ্ছিল। তারা নিজেরা মদ খাচ্ছিল এবং তাদেরকেও খাওয়াচ্ছিল। কিছুক্ষণ এভাবে কথা বলার পর তারা মিয়ঙ্গিলকে হঠাৎ ধমক দেয়। তখন মিনবম বলে, আমি তো শুনেছি তোমার স্মেল ক্যাপিটাল কোম্পানি পুরো খুঁজলেও আমরা 5,000 কোটি টাকাও পাবো না, আর তুমি আমাকে 10,000 কোটি টাকা দিতে চাও। আর তুমি মিস্টার ব্যাংকে নিয়ে যে গল্প বলেছিলে সেটা আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার মা বলেছিল মিস্টার ব্যাংকের লোক হিসেবে যে লোকটি সেই দিন এসেছিল তার বয়স প্রায় 40-এরও বেশি ছিল। তাহলে তোমার বয়স দীর্ঘ 20 বছর ধরে এক জায়গা দিয়ে কীভাবে আটকে আছে? এরপর মিনবম মিয়ঙ্গিলকে আবারও ধমক দিয়ে বলে, এরপরে যদি আমার পরিবার নিয়ে এইরকম মজা করো তাহলে তোমার লাশটাও কেউ খুঁজে পাবে না, আর তোমার টাকা আমার আর দরকার নেই, আমি টাকা জোগাড় করে নিয়েছি। তাই মিনবম মিয়ঙ্গিলের সাথে ডিল ক্যান্সেল করে সেখান থেকে চলে যায়। কিন্তু মিয়ঙ্গিল এতে প্রচণ্ড রেগে যায় এবং সে জাংদোকে বলে, এই মিনের উপরে একটা বড় কিছু তৈরির ব্যবস্থা করো। এর পরের দিন সকালে আমরা তাদের দুজনকে দেখি। ঘানু প্রথম দিনই সময় মতো সেখানে পৌঁছে যায়, তবে ঘানুর সাথে তখন উজিনও ছিল। উজিন বলে, আমিও মিস্টার চইয়ের সাথে একবার কথা বলে দেখি যে তিনিও আমাকে কাজে রাখেন কিনা। উজিনকে তার সাথে আসতে দেখে ঘানু অনেক খুশি হয়। এরপর ঘানুকে সময় মতো কাজে আসতে দেখে মিস্টার চইও অনেক খুশি হয়। তখন ঘানু প্রথমেই এসে মিস্টার চইকে অনেক ধন্যবাদ জানায়। সে বলে, আমি আপনার সেই টাকা দিয়ে আমার সব লোন মিটিয়ে দিয়েছি। তখন মিস্টার চই উজিনকে বলে, আমি তোমার ব্যাপারেও খোঁজ খবর নিয়েছি, তুমিও অনেক ভালো ছেলে, আর তুমি যেহেতু লোন শার্কের ব্যাপারে জানো তাই তুমি আমার অনেক কাজে আসবে। ফলে মিস্টার চই উজিনকেও কাজে রেখে দেয়। তখন তিনি বলেন, যখন হানজু আসবে তখন তার সাথে কাজের ব্যাপারে কথা বলে নিও, কারণ তোমরা দুজন তার হয়েই কাজ করবে। তখন তিনি তাদের দুজনকে খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে হানজুর জন্য অপেক্ষা করতে বলে চলে যায়। আর যাওয়ার আগে তিনি বলেন, তোমাদের মতো এত ভালো বন্ধু তো আমি এর আগে দেখিনি, তাই যাই হয়ে যাক তোমরা দুজন একে অপরের থেকে কখনো আলাদা হবে না। এরপর তিনি চলে গেলে তারা দুজন আশেপাশে জিনিসপত্র দেখছিল। কিন্তু তখনই হানজুর ছবি দেখে ঘানু একটু চমকে যায়, কারণ তার সাথে হানজুর একবার দেখা হয়েছিল, কিন্তু সেই দেখা একটু অন্যরকম ছিল। তাই ঘানু মনে করতে থাকে হয়তো হানজু তাকে কাজে রাখবে না। কিন্তু অন্যদিকে উজিন সেই লাইব্রেরির কিছু বাক্স সরাতে গিয়ে দেখে বাক্সের ভেতরে প্রায় কোটি কোটি টাকা রয়েছে। তখন তারা দেখতে পায় লাইব্রেরি এরকম প্রতিটি বাক্সে টাকায় ভর্তি রয়েছে। তখন এইসব দেখেই তারা বুঝতে পারে মিস্টার চই এর আগে অনেক বড় লেভেলের মানুষ ছিলেন। এরপর সেখানে হানজু চলে আসে। তখন উজিন বলে, মিস্টার চই আমাদেরকে তোমার সিকিউরিটির জন্য রেখেছেন, আমরা তোমার বড় ভাইয়ের মতো তোমার সাথে থাকবো। কিন্তু হানজু ছিল একটু রাগী স্বভাবের, তাই সে উজিনের এইসব কথা শুনে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলে, আমার কারোর দরকার নেই। কিন্তু তখনই ঘানু হাঁটু করে বলে, আমার মা স্মেল ক্যাপিটাল থেকে লোন নিয়ে ঝামেলায় পড়ে গিয়েছিল, আর মিস্টার চই আমাকে 2 বছরের অ্যাডভান্স পেমেন্ট দিয়ে কাজে রেখেছেন, তাই দয়া করে আমাকে তোমার সাথে কাজ করতে দাও, আমার এই কাজটার খুব দরকার। তখন হানজু স্মেল ক্যাপিটালের নাম শুনে ও ঘানুর অবস্থা দেখে নিজেকে একটু নরম করে নেয়। আসলে হানজু তাদের সাথে খারাপ ব্যবহার করলেও সে মন থেকে অনেক ভালো ছিল। এরপর সে তাদের দুজনকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। ঘানু তার সাথে হওয়া সব ঘটনা তাকে খুলে বলে। তখন হানজু বলে, আমার দাদুর থেকে মিয়ল তার মায়ের অসুস্থতার নামে 10 লাখ টাকা নিয়েছিল, তাই আমি তাকে ফলো করে দেখতে পাই সে রাস্তার গরিব মানুষদের আইডি কার্ড নিয়ে অন্য লোন শার্ক থেকে লোন নিচ্ছে, এবং সেই টাকাগুলো সে স্মেল ক্যাপিটালের ম্যানেজার কিমজুনকে দিচ্ছে। এই কথা শুনে ঘানু বলে, আমিও সেই কিমজুনকে চিনি। তখন তারা কথা মতো আজ রাতে মিয়লকে ফলো করা শুরু করে, আর তাদের আজকের কাজ হলো এটা দেখা যে মিয়ল এক রাতে কতগুলো মানুষের আইডি চুরি করে।
তখন মিয়ল তার 2 লোককে নিয়ে আইডি চুরির কাজে বেরিয়ে পড়ে এবং তাদের ফলো করছিল এই 3 জন। এরপর তারা যেতে যেতে একটা রেল স্টেশনের কাছে গিয়ে থামে। তখন রেল স্টেশনের ভিতরে গিয়ে তারা দেখতে পায় সেই মিয়ল সরকারের এনজিওর নাম করে অর্থাৎ এখানের ভিখারিদের খাবার ও টাকা দেওয়ার মিথ্যে কথা বলে তাদের আইডি কার্ডগুলো নিয়ে নিচ্ছে। কিন্তু মিয়ল এভাবে করতে করতে অন্য একটি ভিখারির কাছে গেলে সেই লোকটা তার কলার চেপে ধরে, কারণ মিয়ল এর আগে একবার মিথ্যে কথা বলে সেই ভিখারির থেকে আইডি কার্ড নিয়ে নিয়েছিল। তাই সেই ভিখারি তার আইডি কার্ড তাকে ফেরত দিতে বলে। তখন সেই লোকটিকে মিয়ল ও তার লোকজন মিলে মারতে শুরু করে, যা দেখে ঘানু সহ্য করতে পারছিল না। তবে উজিন বলে হানজু আমাদের বলেছিল যে কোনো পরিস্থিতিতেই আমরা এখানে যেন জড়িয়ে না পড়ি। কিন্তু এক পর্যায়ে মিয়ল সেই বয়স্ক লোকটির মাথায় আঘাত করে বসে, ফলে লোকটির মাথা থেকে রক্ত বেরোতে থাকে। এই দেখে ঘানু নিজেকে আর ধরে রাখতে পারে না, সে দৌড়ে সেই দিকে এগিয়ে যায়। আর এখানেই এই সাসপেন্সের মধ্যে দিয়ে এপিসোড 2 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 3-এর শুরুতেই ঘানু গিয়ে তাদের 2-3টে পাঞ্চ মেরে দমিয়ে দেয়, আর মিয়লের দিকে এগোলে সে ছুরি বের করে। কিন্তু মিয়ল তখন বুঝে যায় এরা হানজুর লোক, কারণ আগেরবার হানজু যখন মিয়লকে ফলো করছিল তখন হানজুও এই ধরনের লাল রঙের ক্যাপ পরেছিল, আর এখন ঘানুও এই ধরনের ক্যাপ পরে আছে। তখনই উজিন দৌড়ে এসে এক উড়ন্ত লাথি মেরে মিয়লকে দূরে সরিয়ে দেয়। এরপর মিয়ল তার লোকজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘানু সেই লোকটিকে বাঁচানোর জন্য একটা অ্যাম্বুলেন্সকে কল করে, কিন্তু হানজু বিষয়টি জানতে পেরে সে অনেক রেগে যায়, কারণ সে বলেছিল যে কোনো পরিস্থিতি হোক না কেন শুধু লুকিয়ে তাদের উপর নজর রাখতে। তখন ঘানু বলে আসলে লোকটির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু হানজু তার ফোন কেটে দেয়। এরপর অফিসের দৃশ্য দেখানো হয়। তখন হানজু তাদের সোজা বলে দেয় তোমাদের আমার হয়ে আর কাজ করতে হবে না, তাই এখান থেকে চলে যাও, তোমরা আমার পুরো প্ল্যানের 12টা বাজিয়ে দিয়েছো। মিয়ল এখন তোমাদের দুজনকে চিনে নিয়েছে। এসব বলতে বলতে তখন উজিন আর হানজুর মধ্যে ঝগড়া লেগে যায়। তখন ঘানু তাদের থামিয়ে বলে ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তবে আমার শেষ একটা কথা শোনো, ওই স্মেল ক্যাপিটালের মালিক আমার এই অবস্থা করেছে। যদি আমরা সেই ভিখারিকে সাহায্য না করতাম তাহলে ওই মানুষটিকে ওরা মেরে ফেলতো, আর এমন হলে সেই স্মেল ক্যাপিটালের মালিক আর আমাদের মধ্যে কী তফাৎ থাকতো। এই বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। তখন ঘানুর কথাগুলো শুনে হানজুর অনেক খারাপ লাগে। এদিকে ঘানু উজিনকে বলে আমাকে মাফ করে দিও, আমার জন্য আমাদের দুজনেরই চাকরি চলে গিয়েছে। তখন উজিন বলে আরে বাদ দাও এইসব কথা, আমি নতুন কোনো চাকরি দুজনের জন্য খুঁজে নেব। কিন্তু তখনই তাদের মোবাইলে হানজুর মেসেজ আসে এবং সে তাদেরকে আগামীকাল আবারও 10টার সময় কাজে আসতে বলেছে। এই দেখে তারা দুজনেই খুব খুশি হয়। আর এদিকে হানজু তাদেরকে সিসিটিভিতে দেখছিল। অন্যদিকে আমরা মিয়লকে দেখি, সে কিমজনের কাছে গিয়েছে এবং সে বলে আজকে আমাদের কেউ পিছু করছিল। আসলে আমি একবার এক লোন শার্কের থেকে লোন নিয়েছিলাম আর আমি সেই টাকা ফেরত দিইনি, তাই কিছুদিন আগে সেই লোন শার্ক থেকে একজন আমাকে মারধর করেছিল। তখন সেই লোকটির মতোই আজকে আমাদের যারা পিছু করছিল তারাও ঠিক একই ধরনের ক্যাপ পরেছিল। এই কথা শুনে কিমজুন মিস্টার চোয়ের লোন শার্কের অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি, তারা 3জন আগের দিনের ঘটনা নিয়ে আলোচনা করছিল। কিন্তু তখনই সিসিটিভি ফুটেজে হানজু দেখতে পায় সেই কিমজুন ও মিয়ল তাদের এখানে আসছে। তখন তাড়াতাড়ি এখানে সব লাইট তারা বন্ধ করে দেয় এবং অফিসের শাটার নামিয়ে দেয়। মিয়ল বলে আমি এখান থেকে লোন নিয়েছিলাম। সেই কিমজুন চারপাশ ভালো করে দেখে এবারের মতো সেখান থেকে চলে যায়। তবে এদিকে তারা 3জন বুঝতে পারছিল না যে মিয়ল তাদের ব্যাপারে জানলো কি করে। তবে তখনই ঘানু আসল ব্যাপারটা বুঝে যায়। সে বলে কিছুদিন আগে তোমার আর আমার মধ্যে হাতাহাতি হয়েছিল, তখন তুমি যে ধরনের ক্যাপ পরেছিলে আমরা কালকে মিয়লকে ফলো করার সময় একই ধরনের ক্যাপ পরেছিলাম, আর এভাবেই হয়তো মিয়ল বুঝে যায় যে আমরা তোমার লোক। তবে তখনই সেখানে মিস্টার চই এসে হাজির হয়। মিস্টার চই তখন হানজুকে অনেক কথা শোনায়। হানজু বলে সেই মিয়ল ও স্মেল ক্যাপিটালের ফলে অনেক মানুষ বিপদে পড়ছে। আমি জানি আপনার একটা ইশারায় আপনার লোকেরা এদের শেষ করে দিতে পারে, তবে তাও আপনি কিছু করছেন না। তখন হানজু ঘানুর ক্ষত দেখিয়ে বলে স্মেল ক্যাপিটালের মালিক ঘানুর এই অবস্থা করেছে, যদি আপনি সত্যি গরিবদের সাহায্য করতে চান তাহলে এই স্মেল ক্যাপিটালের লোকদের আগে শেষ করুন। তখন মিস্টার চই স্মেল ক্যাপিটালের মালিকের নাম জিজ্ঞাসা করে। ঘানু বলে আমি তার নাম জানি না, তবে তার চেহারায় ঠিক আমারই মতো ছুরির কাটা দাগ আছে। এই কথা শুনে মিস্টার চই এবং মিস্টার ও পুরো থমকে যায়। তখন তিনি তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং সেই মিস্টার ওকে চেক করতে বলে সেই স্মেল ক্যাপিটালের মালিক মিয়ঙ্গেল কিনা। এই মিস্টার চই আর মিয়ঙ্গেলের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, যা তোমরা সামনেই জানতে পারবে। এদিকে ঘানু হানজুকে জিজ্ঞেস করে তুমি মিস্টার চইয়ের কে হও। তখন হানজু বলে আমার 8 বছর বয়সে ক্যান্সার হয়েছিল আর আমি 10 বছর বয়সে পুরো সুস্থ হয়ে যাই, তবে আমার বাবা তখন মারা যায়। এরপর আমি বিভিন্ন অনাথ আশ্রমে বড় হয়েছি, আর যখন আমার বয়স 17 বছর হয় তখন আমাকে আরেকটি অনাথ আশ্রমে পাঠানো হয়। তবে সেই অনাথ আশ্রমের মালিক ছিল আমার দাদু, মানে মিস্টার চই। তিনি সবসময় আমার সাথেই থাকতেন এবং তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তখন ঘানু বলে মিস্টার চই আসলেই একজন ভালো মানুষ। এরপর এইসব কথা বলতে বলতে তারা খাবার খেতে থাকে। অন্যদিকে আমরা মিনবমকে দেখি, সে তার গাড়ি ওয়াশের জন্য একটি গ্যারেজের মধ্যে ঢোকে, কিন্তু তখনই কিছু গুন্ডা তাকে ভিতরে আটকে ফেলে এবং তাকে অনেক মারধর করতে থাকে আর তাকে জোর করে কেরোসিন তেল খাওয়াতে থাকে। এরপর সেখানে জাংদো এসে মিনের কাপড় খুলতে বাধ্য করে এবং তার এই অবস্থায় একটি ভিডিও বানায়। তখন জাংদো বলে আজ থেকে তুই শুধু আমাদের কথা শুনেই চলবি, আর আমাদের সাথে যে ডিল ক্যান্সেল করেছিলি সেটা আবার আমাদের সাথেই করবি, আর যদি তুই আমাদের কথা না শুনিস তাহলে তোর এই ভিডিও ইন্টারনেটে সব জায়গায় চলে যাবে, এতে তোর নিজের এবং তোর পরিবারের সব মান সম্মান ধুলোয় মিশে যাবে।
এরপর আমরা মিস্টার চইকে দেখি। তাকে মিস্টার ও ফোন করে বলেছে যে মিয়ঙ্গেলই হচ্ছে এসমেল ক্যাপিটালের মালিক। এই খবর শুনে তিনি অনেক চিন্তায় পড়ে যায়। তখন আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। তখন মিস্টার চই আরও ইয়ং ছিলেন। তখন কোনো এক কারণে তিনি লোন শার্কের ব্যবসা বন্ধ করে দিচ্ছিলেন। তখন এই সিদ্ধান্তে সেখানে সবাই সম্মতি জানায়। এখানে আমরা মিস্টার মুনকেও দেখতে পাই, যে অতীতে মিস্টার চইয়ের হয়ে কাজ করত। তবে তার হয়ে কাজ করা মিয়ঙ্গেলের নজর ছিল বড় সিন্ধুকের দিকে। তখন এক রাতে মিস্টার চইকে ফোন করে বলে তার অফিসে নাকি চোর ঢুকেছে। এই খবর শুনে মিস্টার চই তাড়াতাড়ি করে অফিসের দিকে আসছিল। এদিকে অফিসে আমরা দেখি সেখানে সেই ইনবম আর একটা চোর মিলে সিন্ধুক থেকে প্রচুর টাকা ব্যাগে ঢুকাচ্ছে। সেই সিন্ধুকে প্রায় 3000 কোটি টাকারও বেশি ছিল এবং সোনার বিস্কুটও ছিল। এদিকে মিস্টার চই অফিসের সামনে এসে পৌঁছায়, কিন্তু ছাদের উপরে আমরা মিয়ঙ্গিলকে দেখি। এরপর যখন অফিসের মধ্যে মিস্টার চই প্রবেশ করে তখন তার উপরে ইনবম হামলা করে, কিন্তু মিস্টার চই ফাইটিংয়ে অনেক দক্ষ ছিল। তিনি সেই ইনবমকে মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেয় এবং সেই চোরকে চেপে ধরে জিজ্ঞেস করে তোকে এখানে কে পাঠিয়েছে। কিন্তু তখনই পেছন থেকে মিয়ঙ্গিল এসে মিস্টার চইয়ের কোমরে ছুরি ঢুকিয়ে দেয়। তখন মিস্টার চই তাকে ছিটকে দূরে সরিয়ে দেয়, কিন্তু মিয়ঙ্গিল তার উপরে আবারও হামলা করে। মিস্টার চই মিয়ঙ্গিলের ছুরি তার দিকেই চাপিয়ে দিচ্ছিল, আর এখান থেকে মিয়ঙ্গিলের চেহারায় সেই ক্ষত হয়। কিন্তু সেই সময় আবারও ইনবম চলে আসে। সে মিস্টার চইকে মারতে মারতে নিস্তেজ করে ফেলে আর উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। মিয়ঙ্গিল তখন সব টাকার সোনাগুলো নিয়ে চলে যাচ্ছিল আর পুরো অফিসে আগুন ধরানোর জন্য তেল ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু তখনই ইনবম দেখতে পায় মিস্টার চই নিচে নেই। তখন মিয়ঙ্গিল তাড়াতাড়ি করে অফিসে আগুন ধরিয়ে পালিয়ে যায়, আর সেই ঘটনার পরেই মিস্টার চই প্যারালাইজ হয়ে যায়। এরপর মিস্টার চই হানজুকে বলে আমাদের এখন নতুন কোনো ঝামেলায় না পড়লেই ভালো হবে। আমার এখন বয়স হয়ে গিয়েছে আর আমার শরীরে এখন আগের মতো শক্তি আর সাহসও নেই। সেই এসমেল ক্যাপিটালের লোকের অনেক ভয়ঙ্কর, তারা খুন করতেও ভয় পায় না। আমি শুধু আমার শেষ জীবনটুকু তোমার সাথে শান্তিতে কাটাতে চাই। এই কথাগুলো শুনে তখন হানজুও জেদ করা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা মিয়ঙ্গিল আর ইনবমকে দেখি, তারা দুইজনে একটা পোর্ট এলাকায় গিয়েছে। সেখানের একটি কন্টেনারের মধ্যে মিস্টার চইয়ের থেকে চুরি করে আনা সব টাকা আর সোনাগুলো ছিল। তখন মিয়ঙ্গিল বলে আমি মিস্টার চইয়ের থেকে এই টাকার খেলা শিখেছিলাম। আমি ওনার এই সোনাগুলো চুরি করতে পেরেছিলাম। তবে আমার একটা আফসোস রয়ে গিয়েছে, ওনার সিক্রেট আরও কিছু সিন্ধুক ছিল যেখানে আরও অনেক সোনা ছিল, যেটার খবর আমি পাইনি। এরপর মিয়ঙ্গিল ইনবমকে বলে যদি আমাদের বিজনেস ফেল হয়ে যায় বা ভবিষ্যতে কোনো খারাপ পরিস্থিতি হয় তাহলে তুমি আর আমি এই টাকাগুলো নিয়ে ভিয়েতনামে পালিয়ে যাব আর এগুলো দিয়ে রাজার মতো পুরো জীবন কাটাতে পারবো। এর পরের দিন আমরা দেখি তারা তিনজনে সেই আন্টির রেস্টুরেন্টে গিয়েছে। তবে দেখা যায় সেই আন্টির রেস্টুরেন্টে এসে কেউ ভাঙচুর করেছে। তখন সেই আন্টি বলে আমি একজনের থেকে লোন নিয়েছিলাম আর সে আজ এসে টাকা চাচ্ছিল, আমি দিতে পারিনি বলে এখানে সবকিছু ভেঙে দিয়েছে। তখন উজিন খবর নিয়ে জানতে পারে এই লোন শার্ক ছিল সে আগে যার সাথে কাজ করতো সেই লোকটি। তখন উজিন বলে তার থেকে কেউ 10 কোটি টাকা লোন নিয়ে গায়েব হয়ে গিয়েছে, যার ফলে সে অনেক লসের মুখে পড়েছে। এর ফলে সে লোন নেওয়া লোকদের উপরে চাপ দিয়ে টাকা আদায় করছে। তখন তারা বুঝতে পারে এটা নিশ্চয়ই মিয়লের কাজ। তাই তারা তিনজন ঠিক করে সেই মিয়লকে ধরে তাকে লোন শার্কদের হাতে তুলে দেবে। এতে করে লোন শার্করা তাদের সব টাকা ফিরে পেয়ে যাবে, ফলে তারা আর সাধারণ মানুষের উপরে টাকার জন্য চাপ দেবে না। তখন তারা তিনজন মিয়লকে ধরার উদ্দেশ্য নিয়ে মিয়লের এলাকায় গিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু তারা যে সেখানে ছিল সেই বিষয়টি মিয়ল বুঝে ফেলে, তাই সে কিমজনকে ফোন করে দেয় এবং এদেরকে শেষ করার জন্য কিছু লোক পাঠাতে বলে। এরপর মিয়ল গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মিয়ল একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা বেসমেন্টের মতো জায়গায় ঢুকে যায় আর তার পিছু নিয়ে ঘানু আর উজিনও নিচে যায় আর লুকিয়ে মিয়লকে দেখছিল। কিন্তু তখনই মিয়ল সরাসরি তাদের দুজনকে না লুকিয়ে সামনে আসতে বলে। এদিকে বাইরে গাড়িতে থাকা হানজু দেখতে পায় গাড়ি করে আরো গুন্ডারা সেখানে এসে গিয়েছে। তার বুঝতে আর বাকি থাকে না যে এরা সবাই ঘানু আর উজিনকে মারার জন্য এসেছে। তাই সে তাড়াতাড়ি মিস্টার চইকে ফোন দেয় এবং ঘানু আর উজিনকে সাহায্য করার জন্য কাউকে তাড়াতাড়ি পাঠাতে বলে। অন্যদিকে আমরা দেখি সেই বেসমেন্টের চারিদিক থেকেই সেই গুন্ডাগুলো ঘানু আর উজিনকে ঘিরে ফেলেছে, ফলে তাদের দুজনের পালানোর আর কোনো রাস্তা থাকে না। তাই তারা মাস্ক খুলে শেষমেশ নিজেদের ফর্মে ফিরে আসে, কারণ এখানে বাঁচতে হলে লড়তে হবে। আর এখানে এপিসোড 3 শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের এপিসোডগুলো তাড়াতাড়ি করে পেতে পারো। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।